সেক্ষেত্রে যদি আমি দুর্গম এরিয়ার কথা ধরি, ধরেন আমার পাহাড়ি অঞ্চল অথবা আমার সমুদ্র উপকূল বা সমুদ্রের সেখানে আসলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি আপনারা যারা তাদের কি করার সুযোগ ছিল? আমরা যেমন রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট শেষ করেছি। এটা আসলে যে বাংলাদেশ স্যাটেলাইট 1 দিয়ে প্রায় ১১০টা স্কুল, হেলথ সেন্টার, তারপরে ইউনিয়ন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়, তো এরকম করে আমরা টোটাল ১১১টা পজিশনকে আমরা কানেক্টেড করেছি। এই পজিশনগুলো হচ্ছে চরাঞ্চল, হাওর বাওর অঞ্চল, দ্বীপাঞ্চল, এইসব জায়গাতে। এবং যেখানে আমার আইএসপি এবং হচ্ছে দ্যার ইজ নো আদার অপশন। হ্যাঁ, এটার সাথে সাথে আমরা এখন বেশ কয়েকটা জায়গাতে স্টারলিং দিয়েও আমরা কানেক্টিভিটি দিয়েছি। হ্যাঁ, যেমন আমরা পরীক্ষামূলকভাবে ৩টা পার্বত্য জেলাতে 4টা স্কুলকে আমরা কানেক্ট করি, টোটাল 12টা স্কুল 4টা করে করেছি, এবং এটা জাস্ট পরীক্ষামূলকভাবে আমরা দেখতেছি যে এটা কতদূর কাজ করে। হ্যাঁ, এইভাবে ইউ ক্যান লাইক আমরা জাস্ট যেহেতু মনে করেন সমুদ্রে, গভীর সমুদ্রে যখন বোটগুলো যাচ্ছে, দে আর নট কানেক্টেড, সো ইট ক্যান বি অ্যানাদার অপশন দ্যাট স্যাটেলাইট ব্যবহার করে তাদেরকে আপনি কানেক্টিভিটি দিতে পারেন। এই যে টোটাল সিস্টেমটা এআইএস যদি বলি বা বিগ ডেটা যদি বিশ্লেষণ বলি, মেশিন লার্নিং, মানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে এই জায়গায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে? আমরা চেষ্টা করতেছি এই 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 সেক্টরে কম্পিটেন্সটা বিল্ড আপ করার জন্য। অ্যাটলিস্ট স্যাটেলাইট ইউজ করে, স্যাটেলাইট টেকনোলজি ইউজ করে যে ডেটা কালেক্ট করা যাবে, এই ডেটাকে আপনি হাউ ডু ইউ ইউজ দিস ডেটা টু টু বিল্ড সাম রিয়েল ইন্টেলিজেন্স যেটা কাজে লাগবে। যেমন মনে করেন আপনি মনে করেন আমাদের ক্লাইমেট চেঞ্জ, এটা আমাদের জন্য একটা বিরাট বড় ইস্যু, রাইট? আমরা যদি ইফ ইউ ইউজ স্যাটেলাইট ইমেজারি ইউজ করে আপনি বাংলাদেশে কোথায় বনায়নের কী হচ্ছে না হচ্ছে, ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট এ ভেরি বিগ ডেটা, এবং ওইটার উপরে বেস করে আপনি কোথাও যদি দেখা যাচ্ছে যে মনে করেন হাতিয়া দ্বীপ, রাইট? এবং এই দ্বীপগুলো কিন্তু আমাদের জন্যে মানে দেওয়ালের মতো। এইসব জায়গাতে মনে করেন দক্ষিণাঞ্চলে যে দ্বীপগুলো আছে এবং উপকূলীয় যে অঞ্চল আছে, প্রোটেকশন দিচ্ছে। যদি আপনার এখানে গাছ না থাকে তাহলে ঝড়গুলো আপনাকে সরাসরি আরও উত্তরে আসবে, রাইট? তো এখন আনফর্চুনেটলি আমাদের যেটা বড় সমস্যা যে সরকার হয়তো বা গাছ লাগাচ্ছেন বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গাছ লাগাচ্ছেন, লোকাল মানুষজনও লাগাচ্ছেন, বিকজ তারা রিয়েলি এটা গুরুত্ব বুঝেন, রাইট? হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কাটাও হয়ে যাচ্ছে, রাইট? তো আপনি যদি ইফ ইউ ইউজ স্যাটেলাইট ইমেজারি and if you keep this study, then you can real time you can actually use the data এবং you can really see that এই জায়গাতে এটা হচ্ছে, রাইট? আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন, আজ থেকে 30 বছর আগে ঢাকা শহরের মধ্যে যে পরিমাণ সবুজ ছিল আজকে তা নাই। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি অলসো টেক স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড দেন রিয়েলি মনিটর, হ্যাঁ, যে কোন জায়গাতে, যেমন আপনি ঢাকা শহরে যদি 30 বছর আগের ম্যাপ দেখেন আর আজকের ম্যাপ দেখেন, জলাশয়ের পরিমাণ কমে গেছে। জলাশয়ের পরিমাণ কমে যাওয়া মানে হচ্ছে কিন্তু আপনার বৃষ্টির পানি এগুলো সব কিছু যে মাটিতে ঢুকবে এটা জায়গা নেই। তার কারণে হচ্ছে কি, ওই যে আমরা যে ভূগর্ভস্থ পানির লেভেলটা আরও নিচে নামতেছে, রাইট? সো তো আপনি স্যাটেলাইট ইমেজারি ইউজ করে এই ডেটাগুলো কালেক্ট করতে পারেন, এবং এই ডেটাগুলো কালেক্ট করার মাধ্যমে আপনি তখন প্রপার ডিসিশন মেকিং করতে পারেন। আপনি তখন পুলিশকে বলতে পারেন যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, বন বিভাগকে বলতে পারেন যে লোক এই জায়গাতে বনায়নের সমস্যা হচ্ছে। কিন্তু সেখানে একটা বড় সমন্বয় প্রয়োজন আছে কিনা? মানে আমি যতটুকু মানে জানি, বুঝি, যতটুকু দেখি যে বিভিন্ন জায়গায় ডেটা কালেকশন শুরু হয়েছে। আমাদের ডেটা ভান্ডার সমৃদ্ধ হচ্ছে। কিন্তু এই ডেটাগুলোকে ইউটিলাইজেশন এর ক্ষেত্রে যে সমন্বয়, সেখানে অভাব দেখছেন কিনা? এটা আমাদের আরেকটা কালচারাল সমস্যা। বাংলাদেশে 2টা মন্ত্রণালয় একসাথে কাজ করতে পারে না, বাংলাদেশে 2টা বিভাগ একসাথে কাজ করতে পারে না। এটা আরেকটা বিশাল বড় একটা ইস্যু। এটা আমাদের একটা কালচারাল শিফট দরকার ওয়ান্স এগেন, ইউনো, যে আই মিন আপনি হয়তোবা, আমি এক্সাম্পল বলতেছি, আপনি হয়তোবা তথ্য মন্ত্রণালয়, আমি হয়তোবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হ্যাঁ, বাট আমরা দুজনই তো বাংলাদেশের জন্য কাজ করতেছি। এবং এটা ইটস এ ভেরি স্যাড থিং, আমাদের দেশে কেউ কারোর সাথে কোঅপারেট করে না। হ্যাঁ, এই কালচারটা বিল্ড আপ করতে হবে। 2টা ইউনিভার্সিটি দেখবেন কোঅপারেট করবে না। হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, আমি এখানে বলেছি যে আমি চাই এরকম যে আস্তে আস্তে ইন বিটুইন বাংলাদেশ যাতে করে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়, এবং ইটস ভেরি কমন, ইউনো, ইউ গো টু ইউকে, পিপুল আর লেটস সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা ইউনিভার্সিটিতে করে, থার্ড ইয়ার আরেকটা ইউনিভার্সিটিতে করতেছে, সো দ্যাট একটা স্টুডেন্টের জন্য দে ক্যান গেট ডিফারেন্ট প্রফেসার্স
ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, ডিফারেন্ট নলেজ বেস। লার্নিং প্রসেসটাও চেঞ্জ হয়ে যায়। এক্স্যাক্টলি চেঞ্জ। কিন্তু আমাদের দেশে এটা কেউ চিন্তাই করতে পারবে না। আমাদের দেশে একজন বলবে না আমার ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমার রেভিনিউ কমে যাবে, রাইট? বাট দে শুড অলসো সি দ্যাট আমার এখান থেকে 10টা স্টুডেন্ট গেলে অন্য জায়গা থেকে তো 10টা আমার এখানে আসবে, রাইট? সো এই ইস্যুটা হচ্ছে মনে করেন এই যে আন্তঃবিভাগীয় আন্তঃমন্ত্রণালয়ে কোলাবোরেশনের এই কালচারটাকে তৈরি করতে হবে। মানে ফর ফিউচার বাংলাদেশ আমরা যদি চিন্তা করি যে প্রযুক্তিগত বিপ্লব আমাদের প্রয়োজন বা এআই খুব চর্চিত একটা কথা, এআই বিপ্লব আমাদের প্রয়োজন। সেক্ষেত্রে আসলে অবকাঠামোগত সবচেয়ে বড় অভাব কোনটা মনে হয় আপনার কাছে? মানে অবকাঠামোগত যদি আমি বলি তাইলে ডেফিনেটলি আপনাকে যদি মনে করেন আপনি এআই রিলেটেড কাজ শুরু করেন, এআই রিলেটেড স্টাডি শুরু করেন, ইউ নিড রিয়েল বিগ মেশিনারিজ, রাইট? ইউ নিড ডেটা সেন্টার্স, ইউ নিড প্রসেসিং সেন্টার, সো মাচ ইনফরমেশন উইল কাম। এই ইনফরমেশনগুলো প্রসেস করে ডেটা ক্রিয়েট করে ইন্টেলিজেন্স ক্রিয়েট করা, তো আমাদের ওই হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচারগুলো লাগবে। বাংলা ভাষা কেন্দ্রিক কোনো বড় প্রজেক্ট বা এআই প্রজেক্ট বাংলাদেশ স্যাটেলাইট ডেটা সেন্টার রাখবে কিনা, আপনাদের ওই রকম কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে এটা একটু আমাদের স্কোপের একটু বাইরে, বাট আমরা ইন জেনারেল এইটা রিলেটেড কিছু ডিসকাশনে আমরা অংশ নিয়েছি এবং কিছু প্রাইভেট কোম্পানিজ অ্যাকচুয়ালি তারা এই রিলেটেড কিছু জিনিস ডেভেলপ করতেছেন। কিন্তু এইখানে ওয়ান্স এগেন এইসব কাজে আসলে কিছু গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশন দরকার, বিকজ এইসব কাজের এগুলো মানে ইমিডিয়েটলি প্রফিটেবল না, তো যার কারণে বিজনেসেস ডোন্ট কাম। আপনি এই মুহূর্তে যে দায়িত্বে রয়েছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, সেইটা নিয়ে আসলে ফিউচার পরিকল্পনা কি করছেন? এখানে আসলে কি কি স্কোপ রয়েছে যেটা বাংলাদেশ রিভিল করলে ইন ফিউচারে বাংলাদেশ একটা বড় বেনিফিট পেতে পারে? যেমন নাম্বার 1 হচ্ছে আমি একটু আগে মেনশন করেছিলাম বে অফ বেঙ্গলে, হ্যাঁ, বে অফ বেঙ্গলে আমাদের প্রতিদিন রেজিস্টার প্রায় 30,000 বোট প্রতিদিন যায় এবং দে আর কমপ্লিটলি নট কানেক্টেড। তো আমরা কীভাবে বে অফ বেঙ্গলকে আরও মনিটর করতে পারি, এটার জন্যে একটা মেরিন স্যাটেলাইট সিস্টেমের কথা, এটা নিয়ে আমরা এখন কাজ করতেছি এবং এটা যদি হয় তখন বঙ্গোপসাগরটাও আমাদের নখদর্পণে আসবে। বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যদি কোনো ধরনের স্মাগলিং হচ্ছে, গুড স্মাগলিং ওর পিপল স্মাগলিং ওর ড্রাগ স্মাগলিং, এটা আমাদের নেভি কোস্ট গার্ড তাদের একটা বিশাল বড় একটা সমস্যা। তারা দে আর নট এবল টু মনিটর, বিকজ আপনার কাছে তো মনিটরিংয়ের সিস্টেম থাকতে হবে। সো দিস ইজ ওয়ান থিং উই রিয়েলি সি। এবং ব্লু ইকোনমি যেটাকে আমরা বলি, সামুদ্রিক অর্থনীতি, যেটা if we have a better way of connecting those boats and so on, এটা আমাদের সামুদ্রিক অর্থনীতিকেও সহযোগিতা করবে in a many different ways. আমাদের বোটম্যানরা কমপ্লেন করেন যে ওনারা যখন গভীর সমুদ্রে যান, হ্যাঁ, পাইরেটেড ডাকাতি বোটগুলো এসে ওদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায়, সে 10 টন 15 টন মাছ ধরেছে, সব ডাকাতি করে নিয়ে গেছে। হ্যাঁ, সো যখনই এই ধরনের সিস্টেম থাকবে তখন ডাকাতরাও আর মানে যখন আসলে প্রপার মনিটরিং থাকবে তখন ওরাও এক ধরনের প্রোটেকশনের মধ্যে পড়ে যাবে। এইটা হচ্ছে একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা কি বলি যে আর্থ অবজারভেশন স্যাটেলাইট, যে আমরা আমাদের কৃষিক্ষেত্রগুলোকে মনিটর করতে পারবো। এইটা আমি এই প্রশ্নটাই করতাম আপনাকে। হ্যাঁ, সো যেমন মনে করেন ইরিগেশন লাগবে, সেচ পানি লাগবে, ইউজিং স্যাটেলাইট ইমেজারি আপনি খুব ক্লিয়ারলি দেখতে পারবেন, বুঝতে পারবেন যে দেশের এই জায়গাতে পানি লাগবে। হ্যাঁ, কোথাও যদি পোকামাকড়ের কি হয়, স্যাটেলাইট ইমেজারি থেকে ওইটা অ্যানালাইসিস করে ওইটাও আপনি উইথ অলমোস্ট 100% অ্যাকুরেসি ইউ ক্যান ডিসাইড অর ইউ ক্যান ডিটারমাইন যে ফর এক্সাম্পল পিরিজপুর জেলার ওই উপজেলার এই জায়গাতে এই পোকাটা হয়েছে। হ্যাঁ, সো এটা জাস্ট আমি বললাম যে কিসের ব্যাপার। এই যে এখন বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে আমাদের নদী নালা অনেক বড় হয়ে যায়। নদী নালা যখন বড় হয়ে যায়, সব জায়গাতেও ড্যাপথ সমান না, কোথাও ড্যাপথ বেশি, কোথাও কম। এই জন্য দেখবেন যে এই বর্ষাকালে আমাদের অনেক লঞ্চ আটকে যায়, বিকজ দ্যার ইজ নো ইনফরমেশন, রাইট? আপনি স্যাটেলাইট ইমেজারি করে পুরো ম্যাপ বানাতে পারবেন। ম্যাপ বানিয়ে আপনি ওই লঞ্চের যে নাবিক যে ক্যাপ্টেন, যে তাকে আপনি দিয়ে দেন যে লুক দিস ইজ দ্য পাথ, রাইট? আপনি এদিক দিয়ে যাবেন, ডিপেন্ডিং অন আপনার কত বড় লঞ্চ সেটার উপর ডিপেন্ড করে। আপনি লঞ্চ যদি ছোটো হয় তাহলে এই ডেপথের মধ্যে যাবেন, লঞ্চ যদি বড় হয় তাহলে এই ডেপথের কমে যাবেন না। হ্যাঁ, তো জাস্ট অ্যানাদার এক্সাম্পল, এই যে আমাদের মনে করেন ঢাকা শহরে একটা আনকন্ট্রোলড আরবানাইজেশন হচ্ছে, যে যেদিকে পারতেছে বিল্ডিং তুলে ফেলতেছে, রাইট? তো আপনি স্যাটেলাইট ইমেজারি দিয়ে ইউ ক্যান ফাইন্ড অল দোজ পিকচার্স অ্যান্ড দেন রাজু ক্যান ইউজ দিস সো ফর
ইউনো মানে আমরা যে ড্যাপের কথা বলি, ড্যাপ আসলে মানে পূর্ণমাত্রায় সে পরিকল্পনা করতে পারবে। আরেকটা বিষয় চলে আসে। আপনার কি মনে হয় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আ মানে বেসরকারি উদ্যোগেও মহাকাশ প্রযুক্তিতে মানে বিনিয়োগের সম্ভাবনা তৈরি করার সুযোগ থাকবে? এটা এখনই আছে অলরেডি। এখনই আছে। এর জন্য আমাদের কি ফ্রেমওয়ার্ক তৈরি আমাদের করা দেশে হয়েছে কিনা? যেমন আমিও পার্সোনালি যেখানেই যাচ্ছি আমি বলতেছি যে পিপিপি মডেলে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ মডেলে যাওয়া উচিত। আমাদের দেশে এখনও টেকনোলজি সেক্টরে ইনভেস্ট করার ইন্টারেস্ট কম, আচ্ছা, এখনও আর কি। আচ্ছা। হ্যাঁ? তো এটার জন্য আবার আমরা যদি ইনভেস্টরদেরকে যদি এখানে ইনভেস্ট করাইতে চাই, তাইলে আমাদেরকে এনশিওর করতে হবে যে তাদের ইনভেস্টমেন্টটা সিকিউর থাকবে। হ্যাঁ? গভর্নমেন্টের পলিসি হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে না অ্যান্ড সো অন, রাইট? কিন্তু ইন জেনারেল আমাদের দেশে ইনভেস্টরদের ইন জেনারেল দে আর মোর ইন্টারেস্টেড ইন দ্য, মনে করেন যে খাদ্যদ্রব্য বা রিয়েল এস্টেট বা পরিবহন খাতে, বিকজ দিজ আর লাইক দ্য রিটার্নস আর ভেরি ফাস্ট, রাইট? বাট টেকনোলজি সেক্টর হচ্ছে যে ইউ উইল ইনভেস্ট অ্যান্ড দেন ইট টেকস টাইম। এটা মানে কালচারেরও একটা গ্যাপ কিনা? কারণ আপনি এরিকসনের সাথে কাজ করেছেন। আপনি মানে স্টারলিংক যখন বাংলাদেশে আসলো তাদের সাথে কাজ করেছেন। এই যে ইলন মাস্কের মতো যারা জায়ান্ট হয়ে ওঠেন, তাদের আসলে কালচারের পার্থক্যটা কি আমাদের আর তাদের? কালচারের মানে নাম্বার ওয়ান কি হচ্ছে যে আমি যেটা দেখি আর কি, সেটা হলো যে যে একটা একটা ওপেন কালচার, হ্যাঁ, যে ওপেননেসের, ইন জেনারেল ওপেন টু নলেজ, ওপেন টু নিউ সলিউশনস, ওপেন টু নিউ আইডিয়াস, ইনোভেশন নিয়ে যারা আসলে ইনোভেশন, ওপেন থাকেন, রাইট? চিন্তা করেন। এটা এটা এক জিনিস। আর নাম্বার টু হচ্ছে পারসিভিয়ারেন্স, হ্যাঁ, হুম। যে উই হ্যাভ অ্যান আইডিয়া এবং এই আইডিয়াটা আমার দেশকে, আমার সোসাইটিকে, আমার পিপুলকে এটা দিবে এবং এটা নিয়ে কামড় দিয়ে পড়ে থাকার যে একটা কি, এইটা আমাদের দেশে খুব মিসিং। আমাদের দেশে একবারে ইয়াং জেনারেশন থেকে শুরু করে ইয়াং গ্রাজুয়েটস কাম অ্যান্ড ওরা দেখা যায় যে 1-2 বছর পরেই তাদের বেতন 1 লাখ টাকা হইতে হবে। মানে খুব শর্ট টার্ম রেজাল্ট চাই আমরা। এক্স্যাক্টলি। তো এই দুইটা জিনিস আমাদের, এই কালচারটা আমাদেরকে এগুলো নার্চার করতে হবে, এগুলো এমনি এমনি তৈরি হবে না। সো যেমন যেমন টেকনোলজি সেক্টরে, ওয়ান্স অ্যাগেন টেকনোলজি সেক্টরের গ্রোথ কার্ভ হচ্ছে এলিজিবল স্লো, কিন্তু যখন এটা মানে গ্রো করা শুরু করবে তখন কিন্তু এটা নন লিনিয়ার হিসাবে গ্রো করবে, বিকজ ইকোনমি অফ স্কেল ক্রিয়েট করা যায়। আপনি একবার যদি কমপ্লিট ডেটাবেস সিস্টেম, ডেটা হ্যান্ডেলিং অ্যান্ড এভরিথিং করতে পারেন, তারপরে আপনার কাস্টমার 1000 জন নাকি 1 মিলিয়ন ডাজন্ট ম্যাটার, বিকজ মেশিন ইজ টেকিং কেয়ার অফ এভরিথিং, রাইট? আপনি যখন ওই পয়েন্টে যাবেন, ওইখানে গিয়ে আপনি রিয়েল প্রফিট করা শুরু করবেন, কিন্তু ওটুক পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। একটা বিষয়, সাম্প্রতিক সারা পৃথিবী এক ধরনের যুদ্ধর মধ্যে রয়েছে এবং সাইবার যুদ্ধ একটা বড় ইস্যু, যে সেখানে আসলে স্যাটেলাইট জ্যামিং একটা বড় আতঙ্ক কিনা, আ আ এবং সেখানে আমাদের সক্ষমতা কতটুকু? At least from satellite connectivity point of view, we are very secured. আমাদের যে আমরা বাংলাদেশে যে গ্রাউন্ড স্টেশন এবং আমরা উই কানেক্ট নাথিং টু ইন্টারনেট, ওকে? আমাদের এই কমপ্লিট সিস্টেমটা আমরা ইন্ট্রানেটের মধ্যে রান করি। সো এইখানে বাইরে থেকে কোনো রকম সো অনেক বেশি সিকিউরড আমরা। আমরা অ্যাটলিস্ট আমাদের যে অ্যাক্টিভিটি আছে, স্যাটেলাইট কোম্পানির যে অ্যাক্টিভিটি আছে, উই আর কোয়াইট সিকিউর। স্যাটেলাইট কোম্পানির যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, আমাদের ইন জেনারেল পিপলের জানা বোঝার জায়গাটা সেক্ষেত্রে অনেকটাই কম। আপনারা এক্সাক্টলি কোন বিষয়গুলো নিয়ে খুব বেশি পরিমাণে কাজ করছেন? আমাদের একটা বড় অ্যাক্টিভিটি হচ্ছে ব্রডকাস্ট। আমরা 66টা টিভি চ্যানেলকে সাপোর্ট দিচ্ছি। এর মধ্যে 43টা হচ্ছে বাংলাদেশি টিভি চ্যানেল, 23টা হচ্ছে বিদেশি টিভি চ্যানেল। তাদেরকে তো আপনি যে টিভিতে যে চ্যানেলটাই দেখতেছেন বেসিক্যালি ট্রান্সমিটেড বাই আস, হ্যাঁ, বাংলাদেশে। সো এটা হচ্ছে একটা আমাদের একটা বড় সেক্টর। আরেকটা সেক্টর হচ্ছে যে ইন্টারনেট কানেক্টিভিটি। যেমন আমরা এই যে আমি বললাম যে অনেকগুলা স্কুল, রিমোট এরিয়াতে আপনারা শুরু রিমোট এরিয়াতে করেছেন। আমরা দিয়েছি। তারপরে ব্যাংকস, অনেকগুলা ব্যাংকের এটিএম, ওই মানে এখন যে মানে ব্যান্ডউইথ রয়েছে, আপনাদের সক্ষমতা রয়েছে, তা কি পরিপূর্ণটা ব্যবহার হচ্ছে নাকি এখনো অব্যবহৃত অংশ রয়েছে? আমাদের এখনো অ্যাটলিস্ট আমাদের যে 2টা ব্যান্ড, সি ব্যান্ড এবং কেইউ ব্যান্ড। সো কেইউ ব্যান্ডে উই স্টিল হ্যাভ অ্যারাউন্ড 40% আনইউজড। এরই মধ্যে আপনারা একটা লাভজনক অবস্থায় এসেছেন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লাভজনক অবস্থায়। এটা কিভাবে সম্ভব হলো আসলে? মূলত আমরা যেটা নিয়ে করেছি সেটা হলো যে আমরা কাস্টমার সার্ভিসটাকে আরও ভালো করার চেষ্টা করেছি।
তারপরে নতুন কাস্টমার আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করছি, সার্ভিস ইনোভেশন করার চেষ্টা করেছি যে কিভাবে আমরা নতুন কিছু সার্ভিস ক্রিয়েট করতে পারি, এবং কস্ট ম্যানেজমেন্ট, হ্যাঁ, সেটা আমরা করেছি। তো এটার মধ্যেই আসলে উই হ্যাভ বিকাম আমরা আপনাকে যে রেভিনিউ বাড়াইতে হবে, রেভিনিউ বাড়াইতে হলে আপনাকে নতুন কাস্টমার খুঁজতে হবে। নতুন কাস্টমার খুঁজতে গেলেই ইউ হ্যাভ টু গিভ দেম সামথিং যেটা তাকে আপনার কাছ থেকে সার্ভিস কেনার জন্য ইন্টারেস্টেড করবে, মানে ইউএসপিটা থাকতে হবে। এক্স্যাক্টলি। আপনি মানে ব্রডকাস্টিং এর কথা আসছে, সেখানে দুটো প্রশ্ন আমার জন্য খুব লোভনীয়। এক হচ্ছে আপনারা টিআরপি নিয়ে কাজ করছেন। টিআরপি যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা আসলে আ আপনি কতটাকে রিলায়েবল মনে করছেন এটা? টিআরপি সিস্টেমটা আমরা যেটা রান করতেছি, নাম্বার ওয়ান হচ্ছে যে আসলে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে এটার দায়িত্ব দিয়েছেন, এই জন্যই আমরা এটা আমরা রান করতেছি টিআরপি সিস্টেমটা। তো টিআরপি সিস্টেমটা একটা ইন্টারিম সিস্টেম হিসাবে শুরু করা হয়েছিল, এবং এই মুহূর্তে যেভাবে কি করা হয় সেটা হলো যে একটা সিলেক্টেড নাম্বার অফ হাউস হোল্ডে বক্সটা দেওয়া হয়, এবং এই বক্স থেকে যে ডেটা আসে সেই ডেটার উপরে বেস করে টেলিভিশন রেটিং পয়েন্টস, দ্য ভিউয়ারশিপটা স্টাডি করা হয়। বর্তমান সিস্টেমে দ্যার ইজ এ লট টু ইমপ্রুভ। যেমন আমরা নাম্বার অফ বক্সেস উই ক্যান ইনক্রিজ। সেটা কি প্রয়োজনের তুলনায় প্রতুল কিনা? কারণ হচ্ছে মোরালেস কানেকশন ৪ কোটি বা তারও বেশি। অ্যা কিন্তু আপনাদের আসলে মানে বক্স কতগুলো দিতে পেরেছেন? বক্স আসলে জাস্ট স্যাম্পল বক্সেস। আর আপনি যদি মনে করেন, আপনি যদি বক্সগুলোকে রাইটলি ডিপ্লয় করতে পারেন, যে আপনি মনে করেন আমরা কি চাই, আমরা চাই হলো ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট এডুকেশন, সোশিও-ইকোনমিক সোশিও-ইকোনমিক স্ট্যাটাস। ক্লাসেস, স্ট্যাটাস, হুম। এরকম যদি আপনি একটা সাইজেবল নাম্বার অফ হাউসে যদি আপনি দিতে পারেন, তাহলে ওইখান থেকে যে ডেটা আসবে ওই ডেটা থেকেই আসলে ইটস মানে পসিবল। রিসার্চ মডেল যেটা বলে আরকি, সেই মডেলে আপনারা আছেন। টিআরপির সাথে, সাথে আরেকটা প্রসঙ্গ চলে আসে যে বাংলাদেশের ব্রডকাস্টিং মানে ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আপনার কি মনে হয় না যে সময় চলে গেছে অলরেডি যে আমাদের ডিজিটালাইজেশন দরকার? আমাদের ব্রডকাস্ট ইন্ডাস্ট্রিটাকে অর্গানাইজ করার জন্য ডিজিটালাইজেশনটা দরকার। জাস্ট মানে জাস্ট আমাদের বোঝার জন্য আর কি, পৃথিবীতে এখন 19টা দেশে এখনও ডিজিটালাইজেশন হয় নাই, এবং এই 19টা দেশের মধ্যে আমরা মানে একটা। সারা এবং পৃথিবীর মধ্যে ১৯ টা দেশ ডিজিটালাইজেশন এবং করে। এই 19টা দেশের লিস্ট যদি আপনি দেখেন, সোমালিয়া, নর্থ কোরিয়া, সুদান, ইয়েমেন, হুম, হুম। আফগানিস্তান। আমরা এখন ওই 19টার মধ্যে আমরা ওইটার মধ্যে পড়ে আছে। এটার মধ্যে সেখানে আসলে এবং জাস্ট টু অ্যাড অলসো, আফগানিস্তান এন্ড অফ লাস্ট ইয়ার দে হ্যাভ ডিসাইডেড তারা এখন ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে আর কি। তো আইডিয়াটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে যে আপনি একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম থাকবে, এবং এই ন্যাশনাল প্ল্যাটফর্ম থেকে টিভি চ্যানেলগুলো ডিস্ট্রিবিউট করা হবে। ইন দ্যাট ওয়ে আপনি পাইরেসি কন্ট্রোল করতে পারবেন। ইন দ্যাট ওয়ে আপনি যেটা আমাদের কৃষ্টি কালচারের সাথে যায় না, যেটা আমাদের আমাদের পরিবেশের সাথে যায় না, ওই চ্যানেলগুলোকে ইউ ক্যান স্টপ। লট অফ পর্নো চ্যানেল, লট অফ আদার থিং আচ্ছা। যেগুলা বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে, ইলিগালি দেখানো হচ্ছে। হুম, হুম। অ্যান্ড দেন ইন দ্যাট ওয়ে আপনি আরেকটা জিনিস যেটা করতে পারবেন সেটা হলো, নাও ইউ নো এক্স্যাক্টলি কতটা বাসাতে টিভি দেখা হচ্ছে, হুম, হুম। এবং ইন দ্যাট ওয়ে ইউ উইল এনশিওর দ্যাট এই যে টিভি চ্যানেলগুলো থেকে যে রেভিনিউ আসতেছে, এভরিথিং উইল বি অফিসিয়াল। হুম, হুম। এবং এটার মাধ্যমে তখন আপনি সকল স্টেক হোল্ডারদেরকে তারা যাতে এই রেভিনিউ শেয়ার পায়, এটা আপনি এনশিওর করতে পারবেন। তো এই জায়গায় আপনারা মানে এখন সবগুলো ব্রডকাস্ট ইন্ডাস্ট্রি আপনাদের সাথে কানেক্টেড। আপনাদের ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ আছে কিনা বিষয়টা দিয়ে? কারণ ডিরেক্ট টু হোম মানে শুরু হয়েছিল কিন্তু খুব বেশি দূর আগাতে পারেনি। এছাড়াও মানে কেবলের মাধ্যমে আপনিই বলছিলেন যে আমরা সেই ১৯ টা দেশের কাতারে, যে ১৯ টা দেশ আসলে অনেক পিছিয়ে। এখানে বাংলাদেশ স্যাটেলাইটের ভূমিকা নেওয়ার সুযোগ আছে কিনা, এবং সেটা আসলে দ্রুত নেওয়ার কার্যকর পদক্ষেপের চিন্তা আমরা আছে এটা কিনা? নিয়ে একটা স্টাডি করেছি, একটা ফিজিবিলিটি স্টাডি করেছি, এবং এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা একটা কনসেপ্ট পেপার অলরেডি তথ্য মন্ত্রণালয়কে আমরা প্রেজেন্ট করেছি, এবং তথ্য মন্ত্রণালয়ের সাথে আমাদের এটা নিয়ে বেশ কয়েকটা মিটিং হয়েছে। আমরা টোটাল 24 মাসের একটা ফিজিবিলিটি স্টাডিও দিয়েছি, যে 24 মাসে এটা ডিপ্লয় করা যাবে এবং কিভাবে ডিপ্লয় করতে হবে, দ্যাট উই হ্যাভ ডান। এখন যেটা দরকার সেটা হচ্ছে যে একটা সিদ্ধান্ত, যে উই উইল ডু দ্যাট, অ্যান্ড দেন কীভাবে আমরা রোল আউট করবো সেটার জন্য একটা ডিসকাশন দরকার। এই জন্য এখানে যারা সকল স্টেক হোল্ডার আছেন, যে এডকো, সকল টিভি চ্যানেল ওনার্স, তারপরে বেসিক্যালি সকল টিভি চ্যানেল, তারপরে হচ্ছে যে যারা চ্যানেলগুলো ডিস্ট্রিবিউট করেন, যে কোয়াব, হ্যাঁ, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন,
তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট, হ্যাঁ, তথ্য মন্ত্রণালয়, বিএসসিএল, এবং আরও যারা এখানে যারা স্টেক হোল্ডার আছেন, উই নিড টু জাস্ট ব্রিং এভরিওয়ান টুগেদার, ফাইন্ড এ গুড মডেল, যে ইমপ্লিমেন্ট আমরা এইভাবে করব, রেভিনিউ শেয়ারিংটা আমরা এইভাবে করব। ওয়ান্স দ্যাট ইজ ডান অ্যান্ড দেন ইট শুড বি ইজি। আমি জাস্ট আপনাকে জাস্ট বোঝানোর জন্য, যেমন একটা 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 টিভি চ্যানেল, এটা বাংলাদেশের বাইরের একটা টিভি চ্যানেল, ওনারা আমাদেরকে বললেন যে যে পশ্চিমবঙ্গের একটা ডিস্ট্রিক্ট থেকে ওনাদের যে পরিমাণ রেভিনিউ আসে, পুরো বাংলাদেশ থেকে ওনারা ওই পরিমাণ রেভিনিউ পান না, আনফর্চুনেটলি, সিম্পলি বিকজ আমাদের দেশে এভরিথিং ইজ আনঅফিসিয়াল। মানে যার কারণে মানসম্মত বিদেশি চ্যানেলগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে চায় না। সো যদি এইটার ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যেত, তাহলে বাংলাদেশের অর্থনীতিতেও তো এক ধরনের পেনিট্রেশন হতো মনে হয়। আপনি জাস্ট সিম্পল নাম্বার, বাংলাদেশে এই মুহূর্তে 4 কোটি হাউস হোল্ড আছে যেখানে টিভি আছে। প্রত্যেকটা হাউস হোল্ডে গড়ে যদি 300 টাকা মাসে কেউ দেয় টিভির জন্য, এটা তো 1200 কোটি টাকা, এবং এই টাকাটা এখন আনঅ্যাকাউন্টেড ফর। হ্যাঁ, 1200 কোটি টাকা যদি আপনি প্রপারলি যদি আপনি কালেক্ট করেন, তাহলে এখান থেকে 15% সরকার পাবে, রাইট, ভ্যাট পাবে সরকার। তারপরে এখান থেকে প্রত্যেকটা টিভি চ্যানেল ক্যান গেট, টিভি চ্যানেলগুলো তো রিয়েল টিভি চ্যানেলগুলো তো কন্টেন্ট রেডি করতেছে, কিন্তু দে আর নট গেটিং এনিথিং, রাইট। রাইট। সো এখান থেকে টিভি চ্যানেলরা পাবে, এখান থেকে অফকোর্স কেবল অপারেটর যারা মাঠে ময়দানে যারা ডিস্ট্রিবিউট করতেছে তাদেরও শেয়ার থাকবে, এখানে থেকে আরও যারা স্টেক হোল্ডার আছেন তাদেরও কি থাকবে, এবং এই রেভিনিউটা যদি কামব্যাক করে, টিভি চ্যানেলগুলোতে কামব্যাক করে, তখন টিভি চ্যানেলগুলোর কাছেও ফাইন্যান্সেস থাকবে আরও ভালো কন্টেন্ট ক্রিয়েট করার। মানে একটা প্রতিযোগিতামূলক বাজার তৈরি হওয়ার সুযোগ ছিল। আমরা আজকে শেষ করতে চাই, কিন্তু আপনার সাথে আমার আলোচনা শেষ হচ্ছে না। আরো একদিন হয়তো আপনার সাথে আমার বসতে হবে। শেষে একটা বিষয় আনতে চাই যে আপনি দীর্ঘদিন মানে জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছেন, গবেষণায় দীর্ঘ সময় ব্যয় করেছেন। বাংলাদেশে 16 মাসের মতো কাজ করলেন বাংলাদেশ স্যাটেলাইট নিয়ে, এবং যেটাকে একটা জায়গায় তুলে এনেছেন পলিসি দিয়ে। মানে গবেষক থেকে প্রশাসনিক জায়গায় সফলতা রেখেছেন। সার্বিকভাবে তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যে আমাদের দেশের যেসব তরুণরা অন্তত প্রযুক্তি মনস্ক হতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি জাস্ট মানে আমার কাছে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সিনসিয়ারিটি আর হার্ডওয়ার্ক। হ্যাঁ, মেধা ইজ ওকে, বাট অ্যালোন ইজ নট ইনাফ। সিনসিয়ারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে নলেজের প্রতি সিনসিয়ারিটি, আমি শিখতে চাই, আমি শিখবো, হ্যাঁ। আর হার্ডওয়ার্ক, লেগে থাকতে হবে, দেয়ার ইজ নো আদার অপশন দেন, মানে হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। আমাদের অনেক অনেক ছেলেপেলেদের মধ্যে আমি একটা শর্টকাট নেওয়ার প্রবণতা দেখি। শর্টকাট নিয়ে হয়তো বা কেউ ভালো সিজিপিএ নিয়ে বেরোতে পারবে, কিন্তু তার নলেজ থাকবে না। কোনো একজন এমপ্লয়ারের কাছে আসলে এমপ্লয়ার একটু টোকা দিলেই বুঝতে পারে যে কার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে, কার মধ্যে কী আছে। এই জন্য আমি এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে করি। সিনসিয়ারিটি, যে আই এম সিনসিয়ার টু মাই ওয়ার্ক, আই এম সিনসিয়ার টু হোয়াট আই এম কমিটেড ফর, হ্যাঁ। আর নাম্বার 2 হচ্ছে হার্ড ওয়ার্ক, আমাকে লেগে থাকতে হবে, বিকজ আইনস্টাইন যদি পারে, সেও তো মানুষ, আমিও তো মানুষ, রাইট। হয়তো বা একটু বেশি মেধাবী, আমি হয়তো বা একটু কম, বাট আমিও তো পারবো। আর রিয়েলিটি, আপনি আমি যদি পারি, তাহলে থার্ড পার্সনও পারবে, বিকজ আপনি আমি রকেট সায়েন্টিস্ট না, বুঝতে পারছেন, রাইট। সো এই জিনিসটা আমাদের ইয়াং জেনারেশন মাথায় ঢুকিয়ে দিতে হবে। আমি লেগে থাকলে আই উইল অ্যাচিভ ইট ওয়ান ডে। তো এইটাকে যখন আপনি হ্যাবিট করে ফেলতে পারবেন, ইয়াং জেনারেশনকে যখন এই কনফিডেন্স দিয়ে দিতে পারবেন, ইউ উইল সি সো মেনি ইয়াং পিপুল উইল রাইজ। আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটিতে আপনার জন্ম। সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য ফিউচার আপনি কিভাবে দেখেন? মানে বাংলাদেশ নিয়ে আপনার ভাবনাটা কি? আমি মানে আই উইল বি ভেরি ওপেন অ্যান্ড অনেস্ট। আমাদের ন্যাশনাল ইউনিটি দরকার। আফটার মেনি ইয়ার্স উই হ্যাভ কাম ব্যাক টু মিনিংফুল ডেমোক্রেসি। এখন আমাদের একটা ন্যাশনাল ইউনিটি দরকার। পলিটিক্সে ডিবেট থাকবেই, পলিটিক্সে ডিসএগ্রিমেন্ট থাকবে, এই জন্যেই সরকারি দল বিরোধী দল, বাট উই রিয়েলি নিড ইউনিটি অন দ্য ন্যাশনাল ইস্যুস। আমাদেরকে টু এনশিওর দ্যাট আমাদের নেক্সট জেনারেশনের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে, মানুষের জন্য হাউজিংয়ের ব্যবস্থা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, নেক্সট জেনারেশনের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইসব ন্যাশনাল ইস্যুগুলোতে ন্যাশনাল ইউনিটি দরকার, এবং এইখানে সকল গ্রুপকে ম্যাচিউরড বিহেভিয়ার শো করতে হবে। বি ইট এ পলিটিশিয়ান অর একাডেমিশিয়ান অর বিজনেসম্যান অর স্টুডেন্ট লিডার অর হুএভার ইট ইজ, হ্যাঁ। সবাইকে একটা, যে ফর আওয়ার ফিউচার জেনারেশনস,
উই হ্যাভ টু অ্যাক্ট ইন ইউনিফাইড ওয়ে। দেশকে আর আসলে বিভিন্ন ছোটোখাটো ব্যাপার নিয়ে একজন আরেকজনের মধ্যে বিভক্তি সৃষ্টি করার আর সময় নেই। ইফ দিস হ্যাপেন্স, আমরা যদি ওই টোনে যদি কন্টিনিউ করতে থাকি, তাহলে ভেরি সুন আমাদের পপুলেশন যে পর্যায়ে যাচ্ছে, ইকোনমি যে পর্যায়ে যাচ্ছে, ভেরি সুন উইল বি ইন বিগ ট্রাবল। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয়, ন্যাশনাল ইউনিটি ইজ দ্য কি। হ্যাঁ, দেশের মানুষের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের ভবিষ্যতের জন্য ন্যাশনাল ইউনিটি ইজ দ্য কি। আই রিয়েলি হোপ দ্যাট দিস গ্রোজ। ইটস মাই কান্ট্রি, এই ফিলটা আসলে প্রত্যেকের মধ্যেই আসা দরকার। এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান। আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং কথা শেষ হলো না, কথা আরও একদিন বলতে চাই। আপনাকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আই হোপ দ্যাট উই হ্যাভ সেড আই সামথিং থিংক সো ইউজফুল। আমাদের অডিয়েন্স মানে এই আলোচনা থেকে বেশ তথ্য নিতে পারবেন। ভালো থাকুন আপনি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো আলোচনার শেষ অংশ, কিন্তু শেষ হচ্ছে না। আমরা মোহাম্মদ ইমাদুর রহমানের সাথে আরও একটু সেশন অচিরেই করব, সেই প্রত্যাশা করছি। আপনারা প্রিয়